১৯২৩ সালে মিশরের কায়রোর কন্টিনেন্টাল হোটেলে একজন ধনী ব্রিটিশ লর্ড কোমায় ছিলেন। তিনি প্রচণ্ড জ্বরে ভুগছিলেন এবং তার শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসছিল। রাত ১:৫৫ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আশ্চর্যজনকভাবে ঠিক এই মুহূর্তে পুরো কায়রো শহর বিদ্যুৎহীন হয়ে যায়। সবকিছু অন্ধকারে ঢেকে যায়। হাজার হাজার মাইল দূরে ইংল্যান্ডে সেই ব্রিটিশ লর্ডের একটি পোষা কুকুর ছিল। কুকুরটি হঠাৎ চিৎকার করতে শুরু করে এবং তারপর মুহূর্তেই সেও মারা যায়। এর কয়েক মাস আগে এই ব্যক্তি মিশরে ৩,০০০ বছরের পুরনো একটি কবর খুলেছিলেন। কবরটির বাইরে একটি সতর্কবাণী লেখা ছিল, যেই ফারাওয়ের ঘুম ভাঙাবে মৃত্যু তাকে তার ডানায় তুলে নিয়ে যাবে। যে ফারাওয়ের ঘুম ভাঙাবে সে মৃত্যুবরণ করবে। পরবর্তী ৬ বছরে এই কবরের সাথে সম্পর্কিত ২২ জন ব্যক্তি মারা যান। ৭৮ বছর বয়সী একজন উচ্চপদস্থ কর্মকর্তার বাবা ৭ম তলা থেকে লাফ দিয়ে মারা যান। একজন রেডিওলজিস্ট হঠাৎ মারা যান। এবং যখন বিজ্ঞানীরা সেই ৩,০০০ বছর পুরনো কবরের একটি মমির ময়না তদন্ত করেন, তখন সেখানে তারা এমন কিছু খুঁজে পান যা কেউ ব্যাখ্যা করতে পারেনি। বিশ্ব এর নাম দেয় ফারাওয়ের অভিশাপ। গল্পটি আসলে কয়েক মাস আগে থেকে শুরু হয়েছিল। ১৯২২ সালের নভেম্বর মাসে মিশরের ভ্যালি অফ দ্য কিংসে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার এবং তার কর্মীরা বালি ও পাথরের মধ্যে খনন করছিলেন। কার্টার বহু বছর ধরে এমন একজন ফারাওকে খুঁজছিলেন, যার নাম ইতিহাস থেকে বিস্মৃত হয়ে গিয়েছিল। এই ফারাও ছিলেন তুতেনখামুন। কার্টার কোনো অভিজাত প্রত্নতাত্ত্বিক ছিলেন না। তার বাবা ছিলেন একজন চিত্রকর, যিনি অভিজাত ব্যক্তিদের জন্য ছবি আঁকতেন। কার্টারের পৃষ্ঠপোষক ছিলেন ইংল্যান্ডের ধনী অভিজাত লর্ড কার্নভান। গত ১৫ বছরে তিনি কার্টারের প্রত্নতাত্ত্বিক খনন কাজের পেছনে প্রায় ৫০,০০০ ব্রিটিশ পাউন্ড খরচ করেছিলেন। আজকের দিনে এর মূল্য দাঁড়াবে প্রায় $৬ মিলিয়ন থেকেও অনেক বেশি। ১৫ বছরে তিনি $৬ মিলিয়ন অধিক খরচ করেও কিছুই খুঁজে পাননি। কার্টারের হাতে ছিল শেষ একটি সুযোগ। কার্নভান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে এটাই শেষ সুযোগ। এবারও যদি কিছু না পাওয়া যায়, তাহলে অর্থায়ন বন্ধ করে দেওয়া হবে। ১৯২২ সালের ৪ নভেম্বর কার্টার যখন তার খননস্থলে পৌঁছালেন, তখন সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। তার ফোরম্যান তাকে জানালেন যে খননের সময় পাথরের একটি সিঁড়ির সন্ধান পাওয়া গেছে। কার্টারের হৃদস্পন্দন দ্রুত হতে লাগল। তিনি তার কর্মীদের আরও দ্রুত খনন করার নির্দেশ দিলেন। ৫ নভেম্বর বিকেলের মধ্যেই সমস্ত আবর্জনা সরিয়ে ফেলা হল এবং একটি সম্পূর্ণ সিঁড়ি দেখা যাচ্ছিল। এটি ছিল ১০ ফুট উঁচু এবং ৬ ফুট চওড়া। ১২তম ধাপে পৌঁছানোর পর একটি বন্ধ দরজা দেখা গেল। একটি বন্ধ দরজা যার উপর প্লাস্টার করা এবং আনুবিসের ছিলমোহর, যা ছিল কিংস ভ্যালির রাজকীয় ছিলমোহর। এটা ছিল একটি রাজকীয় সমাধির সংকেত। কিন্তু কার রাজকীয় সমাধি? কিংস ভ্যালিতে প্রায় ৬০টি সমাধি পাওয়া গিয়েছিল এবং সেগুলোর বেশিরভাগই শত শত বছর আগে লুট হয়ে গিয়েছিল। ২৪ নভেম্বর পর্যন্ত ১৬টি সিঁড়ি পরিষ্কার করা হয়েছিল। এখন এই বন্ধ দরজার উপর একটি নাম স্পষ্টভাবে পড়া যাচ্ছিল। নামটি হল তুতেনখামুন। এটা দেখে কার্টার নিশ্চিত হলেন যে তিনি সেই ফারাওয়ের সমাধিতে পৌঁছে গেছেন, যাকে তিনি বছরের পর বছর ধরে খুঁজছিলেন। ২৬ নভেম্বর ১৯২২। এই দিনটিকে কার্টার তার জীবনের সবচেয়ে আশ্চর্যজনক দিন হিসেবে বর্ণনা করেছিলেন। সেদিন বন্ধ দরজায় কার্টার একটি ছোট ছিদ্র করলেন। ভেতর থেকে গরম বাতাস বেরিয়ে এলো। তিনি অনুভব করতে শুরু করলেন যেন মোমবাতির আলো কাঁপতে শুরু করেছে। অন্ধকারের সাথে চোখ মানিয়ে নিতেই কার্টার ভেতরে একটি সোনালি ঝিলিক দেখতে পেলেন। লর্ড কার্নাভান পেছন থেকে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু দেখতে পাচ্ছ? কার্টার উত্তর দিলেন, হ্যাঁ, চমৎকার সব জিনিস। এটি ছিল ৩,০০০ বছর পুরনো একটি সমাধি। এতে ৫,৩৯৮টি জিনিসপত্র ছিল। ১০ কেজি ওজনের সোনার ডেথ মাস্ক, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ড, লোহার তৈরি একটি ছোড়া, মিরেট সোনার তৈরি একটি কফিন এবং ১৩০টি হাঁটার লাঠি। ফারাওয়ের মৃত্যুর ঠিক পর ৩,০০০ বছর আগে সব কিছু যেমন ছিল ঠিক তেমনই রাখা হয়েছিল। এটি ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। কিন্তু এই খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আবিষ্কারের প্রথম দিনগুলিতে দ্রুত এমন কিছু ঘটেছিল যা স্থানীয় মিশরীয়দের আতঙ্কিত করে তুলেছিল। কার্টারের বাড়িতে একটি সোনালি ক্যানারি পাখি ছিল। একদিন কার্টারের সহকারীকে কিছু কাজের জন্য বাড়িতে পাঠানো হয়েছিল। বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই সে একটি চিৎকার শুনতে পায়।
যখন সে পাখিটির খাঁচার দিকে তাকালো তখন দেখল খাঁচার ভিতরে একটি গোখরা সাপ, আর কার্টারের পাখিটি ছিল গোখরা সাপটির মুখের মধ্যে। একবার ভাবুন তো, কি দৃশ্যই না সে দেখেছিল! খাঁচার ভিতরে একটি গোখরা সাপ, আর সোনালি পাখিটি তার মুখ থেকে ঝুলছে। এই খবর আগুনের মতো দ্রুত মিশর জুড়ে ছড়িয়ে পড়ল, কারণ মিশরীয়দের কাছে গোখরা সাপ ছিল মিশরীয় রাজকীয়তার এক শক্তিশালী প্রতীক। লোকেরা বলতে লাগল, তুতেনখামুনের সমাধির অবমাননার প্রতিশোধ নিতে গোখরা সাপটি এসেছে। তারা বলতে থাকল, ভয়ঙ্কর আরও অনেক কিছু ঘটতে চলেছে। সমাধি আবিষ্কারের কয়েক মাস পর ৬ মার্চ একটি মশা লর্ড কার্নাভানের মুখে কামড় দিল। পরের দিন দাড়ি কামানোর সময় তিনি ভুলবশত একটি ব্লেড দিয়ে কামড়ের জায়গাটিতে কেটে ফেলেন এবং সেখানে সংক্রমণ হয়ে যায়। তখন মিশরে গ্রীষ্মকাল। অতিরিক্ত গরমের কারণে এবং কার্নাভনের অসাবধানতায় মিশরীয় মাছি সেই খোলা ক্ষতস্থানে বসার সুযোগ পায়, যা সংক্রমণকে আরও বাড়িয়ে দেয়। এরপর কার্নাভনের প্রচণ্ড জ্বর আসে। ডাক্তাররা তাকে ভারী খাবার এবং মদ্যপান বন্ধ করতে বলেছিলেন, কিন্তু কার্নাভন মদ্যপান আরও বাড়িয়ে দিলেন। ১৯২৩ সালের ৫ এপ্রিল রাত ১:৫৫ কায়রোর কন্টিনেন্টাল হোটেলে লর্ড কার্নাভান মারা যান। তার মৃত্যুর পরিস্থিতি ছিল বেশ ভীতিকর। তার মৃত্যুর ১২ দিন আগে ঔপন্যাসিক মেরি কোরেলির একটি চিঠি ডেইলি এক্সপ্রেসে ছাপা হয়েছিল। এতে তিনি কার্নাভনকে খোলাখুলিভাবে সতর্ক করেছিলেন। মেরি বলেছিলেন যে তার কাছে একটি দুর্লভ বই আছে। সেই বই অনুসারে যে কেউ একটি সিল করা কবরে প্রবেশ করবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। একজন ঔপন্যাসিক প্রকাশ্যে সতর্কবার্তা দিয়েছিলেন এবং ১২ দিন পর লোকটি মারা গেল। কার্নাভনের মৃত্যুর সময় ২টি ঘটনা ঘটেছিল, যা অভিশাপের গল্পটিকে আরও তীব্র করে তুলেছিল। আপনাদের মনে আছে কি? আমি শুরুতে বলেছিলাম যে কায়রো শহরের পুরোটাই বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। যখন ব্রিটিশ হাই কমিশনার লর্ড অ্যালেনবি বিদ্যুৎ বিভাগের কাছে কারণ জানতে চাইলেন, তাদের কাছে কোনো ব্যাখ্যা ছিল না। বিদ্যুৎ কেন চলে গিয়েছিল তা কেউ জানত না। আর দ্বিতীয় ঘটনাটি হল সেই কুকুরটি, যার নাম সুজি, সে সেই একই রাতে ইংল্যান্ডে মারা যায়। শার্লক হোমসের স্রষ্টা স্যার আর্থার কোনান ডয়েল বলেছিলেন যে লর্ড কার্নাভানের অসুস্থতার জন্য একটি অশুভ শক্তি দায়ী হতে পারে। যিনি শার্লক হোমসকে সৃষ্টি করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে এই অভিশাপটি সত্যি। আর এভাবেই গণমাধ্যম এই গল্পটি লুফে নেয়, যার নাম দেয়া হয় ফারাওয়ের অভিশাপ। কিং তুতেনখামেনের অভিশাপ শিরোনামে বিশ্বজুড়ে নানান খবর ছড়িয়ে পড়তে শুরু করে। এরপর এমনভাবে মৃত্যু ঘটতে শুরু করে যেন প্রতিটি মৃত্যু আগেরটির চেয়ে বেশি ভয়ঙ্কর ছিল। মানুষ এই সমস্ত মৃত্যুর কারণ জানত না, তাই তারা একে অভিশাপ বলত। আমেরিকান ইনভেস্টর জর্জ জে গোল্ড, যিনি সমাধিটি পরিদর্শন করেছিলেন, ঠিক তার পরের দিনই জ্বরে মারা যান। খবরের শিরোনাম ছিল ফারাওয়ের আরও এক শিকার। ব্রিটিশ শিল্পপতি জোয়েল উল সমাধিটি দেখার পর তীব্র জ্বরে মারা যান। খবরের শিরোনাম তুতেনখামেনের অভিশাপে তৃতীয় প্রাণের অবসান। লর্ড কার্নাভনের সৎ ভাই অব্রে হারবার্ট ৬ মাসের মধ্যে মারা যান। রেডিওলজিস্ট স্যার আর্চিবাল্ড ডগলাস রিড, যিনি মমিটির একটি এক্স-রে করেছিলেন, তিনিও হঠাৎ মারা যান। কার্টারের দলের গুরুত্বপূর্ণ সদস্য আর্থার মেস, অধ্যাপক ব্রেস্টেড এবং টাইমস পত্রিকার ২ জন সহকারী প্রতিবেদক সকলেই এই তালিকায় যুক্ত হন। যখনই কোনো মিশরবিদ বা জাদুঘরের কর্মকর্তা মারা যেতেন, বয়স বা অসুস্থতা নির্বিশেষে সংবাদপত্রগুলো সবসময় একটি প্রতিবেদন প্রকাশ করত যে অভিশাপটি আরও একটি শিকার কেড়ে নিয়েছে। এই পুরো গল্পের সবচেয়ে বড় পরিহাস ছিল যে যিনি এই অভিশাপকে সবচেয়ে বেশি প্রচার করেছিলেন, সেই বিশেষ সাংবাদিক আর্থার উইগালও মিশরের জ্বরে মারা যান। নিহতদের তালিকায় তাকে ২১ নম্বরে অন্তর্ভুক্ত করা হয়েছিল। তার তৈরি করা কিংবদন্তি রূপক অর্থে তার মৃত্যুর কারণ হয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়াবহ মৃত্যু তখনও বাকি ছিল। ১৯২৯ সালে কার্নাভনের সেক্রেটারি রিচার্ড বেথেলের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। তার ৭৭ বছর বয়সী বাবা লর্ড ওয়েস্টবারি যখন এই খবর পান, তখন তিনি লন্ডনে তার ৭ম তলার অ্যাপার্টমেন্টের জানালা খুলে ঝাঁপ দেন। ১৯২৯ সাল নাগাদ এই সমাধির সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ২২ জন মারা গিয়েছিলেন। তাদের মধ্যে ১৩ জন নিজেরাই সমাধিটি খুলেছিলেন। এবং এরপর আসে সেই আবিষ্কার যা সবাইকে হতবাক করে দিয়েছিল। ১৯২৫ সালে তুতেনখামুনের মমির ময়না তদন্ত করার সময়
ডক্টর ডগলাস ডেরি তার গালে একটি গোলাকার চিহ্ন দেখতে পান। এই চিহ্নটা ঠিক সেই জায়গাতেই ছিল যেখানে মশা লর্ড কার্নাভনকে কামড়েছিল এবং পরে ইনফেকশন হয়েছিল। একই অঙ্গে একই জায়গা। ৩,০০০ বছরের পুরনো মমিটির গায়ে জীবিত মানুষটির মুখের চিহ্নের সাথে হুবহু মিলে যাওয়া একটিমাত্র চিহ্ন ছিল। এরপর খবরের কাগজগুলো যেন পাগল হয়ে গেল। দ্য মর্নিং পোস্ট, ডেইলি মেল, ডেইলি এক্সপ্রেস, সবাই বড় বড় শিরোনাম ছাপল। একই খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল। তুতেনখামুনের সমাধির উপর একটি প্রাচীন অভিশাপ ছিল। যেই এই সমাধিতে হস্তক্ষেপ করত তার মৃত্যুই হতো। আসলে তুতেনখামুনের বাবা মা ছিলেন নিজেরা আপন ভাইবোন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসলে এই অভিশাপটি বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে তুতেনখামুন কে ছিলেন এবং কিভাবে তার সমাধি ৩,০০০ বছর ধরে টিকেছিল। তুতেনখামুনের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব ১৩৪১ সালে, প্রাচীন মিশরের সবচেয়ে অশান্ত সময়ে। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে জন্মের প্রথম দিন থেকেই তার জীবন বিপন্ন ছিল। প্রকৃতপক্ষে মিশরে হাজার হাজার বছর ধরে বিভিন্ন দেব-দেবীর পূজা করা হতো, কিন্তু তুতেনখামুনের বাবা ফারাও আখেনাতেন এই সমস্ত দেব-দেবীকে প্রত্যাখ্যান করে বলেন যে একমাত্র ঈশ্বর হলেন আতেন বা সূর্যদেবতা। তিনি তৎকালীন সমস্ত মন্দির বন্ধ করে দেন, পুরোহিতদের সরিয়ে দেন, তিনি রাজধানীও পরিবর্তন করেন, কিন্তু তার সকল প্রচেষ্টাই সম্পূর্ণ ব্যর্থ হয়। তুতেনখামুনের রাজত্বকালের লেখা দ্য রেস্টোরেশন স্টেলা থেকে জানা যায় যে ফারাও আখেনাতেনের পর দেশটি চরম বিশৃঙ্খলার মধ্যে ছিল। দেবতারা এই ভূমির প্রতি বিমুখ হয়েছিলেন, মন্দিরগুলো ধ্বংস হয়ে গিয়েছিল, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। আর সেই সময়ই আখেনাতেনের মৃত্যুর পর ৮ থেকে ৯ বছর বয়সী এক বালককে সিংহাসনে বসানো হয়েছিল। এই বালকটির নাম ছিল তুতেনখাতেন, যার অর্থ আতেনের জীবন্ত প্রতিচ্ছবি। কিন্তু পরে যখন তিনি তার পিতার ধর্মীয় পরিবর্তনগুলো বাতিল করেন, তখন তিনি তার নাম পরিবর্তন করে তুতেনখামুন রাখেন, যার অর্থ আমুনের জীবন্ত প্রতিচ্ছবি। তার ক্ষমতা খুব অল্প সময়ের জন্য স্থায়ী হয়েছিল। খুব অল্প সময়, কারণ তুতেনখামুনের বয়স যখন মাত্র ১৮ বা ১৯ বছর, তখনই তিনি মারা গিয়েছিলেন। ১৯৬৮ সালে একজন অধ্যাপক তার মাথার খুলির এক্স-রে করে পেছনের দিকে একটি কালো দাগ দেখতে পান। এটি তার মাথার পেছনের কোনো আঘাতের কারণে হতে পারে। অনেকেই ধারণা করেছিলেন যে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু আসল গল্পটি ছিল আরও বেশি উদ্বেগজনক। মিশরীয় রাজপরিবারের নিকটাত্মীয়ের মধ্যে বিয়ে করা সাধারণ ব্যাপার ছিল। লোকেরা তাদের ভাই বোনদের বিয়ে করত এবং এটি বহু প্রজন্ম ধরে চলেছিল। আর আপনারা জীববিজ্ঞান থেকে নিশ্চয়ই জেনেছেন যে অতিরিক্ত নিকটাত্মীয়ের মধ্যে বিবাহের কারণে জিনগত সমস্যা দেখা দিতে পারে। এ কারণেই তুতেনখামুন ক্লাবফুট রোগে ভুগছিলেন। তার পা দুটি এতটাই বেঁকে গিয়েছিল যে তিনি কোনো অবলম্বন ছাড়া এক পাও হাঁটতে পারতেন না। তার সমাধিতে ১৩০টি হাঁটার লাঠি ছিল। তিনি কোহলার্স ডিজিজ নামক একটি হাড়ের রোগে ভুগছিলেন। এটি একটি রোগ যা প্রচণ্ড যন্ত্রণার কারণ হয়। বিজ্ঞানীরা যখন তার মমি পরীক্ষা করেন, তখন তার ম্যালেরিয়া হয়েছিল এমন প্রমাণও পান। তাই বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই সমস্ত কারণের সম্মিলিত প্রভাবেই তুতেনখামুনের মৃত্যু হয়েছিল। তিনি তার বংশে এতটাই গুরুত্বহীন একজন ফারাও ছিলেন যে তার পরবর্তী রাজারা নথি থেকে তার নাম মুছে ফেলেছিলেন। এই কারণেই তার সমাধি চোরদের হাত থেকে সুরক্ষিত ছিল। সেখানে যে তার অস্তিত্ব ছিল তা কেউ জানত না। এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে এই অভিশাপটি সত্যি ছিল, কিন্তু আসল ঘটনা সম্পূর্ণ উল্টো। আপনাদের কি সেই শিলালিপিটির কথা মনে আছে, যেখানে লেখা ছিল, যেই ফারাওয়ের ঘুম ভাঙাবে, মৃত্যু তাকে তার ডানায় তুলে নিয়ে যাবে? সংবাদপত্রগুলো দাবি করেছিল যে সমাধির প্রবেশপথে একটি মাটির ফলক ছিল যাতে এই অভিশাপটি লেখা ছিল, এবং তারা দাবি করেছিল যে কার্টার এটি নথি থেকে সরিয়ে দিয়েছিলেন যাতে মিশরীয় শ্রমিকরা ভয়ে পালিয়ে না যায়। কিন্তু বাস্তবে বিশেষজ্ঞরা যখন এই শিলালিপিটি ভালোভাবে পরীক্ষা করেন, তখন তারা একটি অদ্ভুত জিনিস খুঁজে পান। সেখানে যে লেখাটি ছিল তা প্রাচীন মিশরীয় ভাষার মতো মনে হচ্ছিল না। এগুলো প্রাচীন মিশরের নয়, বরং মারি কোরেলি নামের একজন সাংবাদিকের কথা ছিল। আসলে এই গল্পটি কোনো পেশাদার মিশরবিদ নন, বরং একজন শৌখিন প্রত্নতাত্ত্বিক সংবাদপত্রকে দিয়েছিলেন। বহু দশক পরে এই সত্যটা প্রকাশিত হয়। সমাধির নিরাপত্তা প্রধান রিচার্ড অ্যাডামসন স্বীকার করেন যে খননকার্য চলার সময় একজন সাংবাদিক অভিশাপের বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তিনি হাসিমুখে বলেছিলেন যে তিনি কোনো শিলালিপি খুঁজে পাননি, এবং তিনি তাকে বিষয়টি নিয়ে মজা করতেও নিষেধ করেননি।
হালকা হাসি মুখে তিনি আনন্দের সাথে অভিশাপের গল্পটি প্রচার হতে দেন। ভেবে দেখুন, একটি হাসি, শুধু একটি হাসি থেকে। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বিখ্যাত অভিশাপের জন্ম হয়েছিল একজন প্রতিবেদকের কল্পনা, একটি হাসি এবং একটি দলের নীরবতা থেকে। সত্যিটা হলো, এই শিলালিপিটির কোনো অস্তিত্ব ছিল না, এটি ছিল সম্পূর্ণ ভুয়া। 1933 সালে জার্মান মিশরবিদ অধ্যাপক স্টেইনডর্ফ এই ঘটনার সাথে সম্পর্কিত সমস্ত মৃত্যু নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করেন। প্রতিটি মৃত্যুর প্রেক্ষাপট তদন্ত করার পর তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে কোনো মৃত্যুর সাথেই সমাধি খোলার কোনো যোগসূত্র ছিল না। সাল 1962, কায়রো বিশ্ববিদ্যালয়ে ডক্টর ইসজেদিন তাহা প্রত্নতাত্ত্বিক কাজে এবং জাদুঘরে নিয়োজিত কর্মচারীদের পরীক্ষা করে দেখতে পান যে অনেকেই অ্যাসপারজিলাস নাইজার নামক এক প্রকার ছত্রাক দ্বারা আক্রান্ত। এটি ছিল একটি ছত্রাক যা হাজার হাজার বছর ধরে এই সমাধি এবং মমিগুলোতে টিকে ছিল। এতে সংক্রমিত হলে যে কারো শ্বাসতন্ত্রে প্রদাহ দেখা দেয়। তবে ডাক্তার বলেছিলেন যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে এই রোগ নিরাময় করা যেতে পারে। সহজ কথায়, অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে এই অভিশাপ দূর করা যেত। কিন্তু এখানে এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল। ডক্টর তাহা যখন একটি সংবাদ সম্মেলন করেন, ঠিক তার পরেই তিনি একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। এটা খুবই দুঃখের বিষয়। যিনি এই অভিশাপের সত্যতা উন্মোচন করেছিলেন, তিনিই মারা গেলেন। 2002 সালে ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত একটি গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতিতে এই অভিশাপটি পরীক্ষা করা হয়। সমাধি আবিষ্কারের সময় মিশরে উপস্থিত থাকা 44 জন পশ্চিমা ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছিল। তাদের মধ্যে 25 জন সশরীরে সমাধিতে উপস্থিত ছিলেন এবং 19 জন ছিলেন না। ফলাফল কি ছিল? উভয় দলের গড় মৃত্যু বয়সে কোনো উল্লেখযোগ্য পার্থক্যই ছিল না। আবার তদন্তকারী জেমস র্যান্ডি হিসাব করে দেখেছেন যে অভিশাপে মৃত্যুবরণকারী মানুষদের গড় বয়স ছিল 73 বছর, যা তাদের সামাজিক শ্রেণী এবং গড় আয়ুর চেয়ে কিছুটা বেশি ছিল। অর্থাৎ যে দাবিগুলো এই অভিশাপকে বিখ্যাত করেছিল, সেগুলো আসলে ভিত্তিহীন। অভিশাপের কারণে যেসব মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, তার বেশিরভাগই ছিল আগে থেকে থাকা অসুস্থতা বা স্বাভাবিক কারণে। মমির গালে লর্ড কার্নাভনের কামড়ের দাগের সাথে মিলে যাওয়া চিহ্নটি ছিল মর্নিং পোস্ট পত্রিকার একটি দাবি। কিন্তু এটি ছিল সেই পত্রিকা যারা ছিল টাইমসের প্রতি ক্ষুব্ধ ও প্রধান প্রতিদ্বন্দ্বী। তারা প্রতি সপ্তাহে অভিশাপের গল্প প্রকাশ করত। তাদের প্রতিবেদন সাংবাদিকতা ছিল না, এটি ছিল একটি প্রতিযোগিতা। এখন প্রশ্ন হচ্ছে, কায়রোতে বিদ্যুৎ কেন চলে গিয়েছিল? আরেকজন মিশরবিদ ডাক্তার জয়েস টাইডেসলি তার বইতে লিখেছেন যে 1920-এর দশকে কায়রোতে বিদ্যুৎ বিভ্রাট খুব সাধারণ ঘটনা ছিল। ঠিক সেই মুহূর্তে বিদ্যুৎ চলে যাওয়াটা ছিল একটি কাকতালীয় ঘটনা। কার্নাভনের কুকুর সুজির মৃত্যুও ছিল একটি কাকতালীয় ঘটনা, এবং মৃত্যুর সময়টাও আলাদা ছিল। টাইম জোনের কথা বিবেচনা করলে এই পার্থক্যটি স্পষ্টভাবে চোখে পড়ে। সুজি মারা গিয়েছিল ভোর 4টায় ইংল্যান্ডে। কার্নাভন মারা যান কায়রোর সময় রাত 1:55, যা ইংল্যান্ডে প্রায় দুপুরের সময়, সকাল 11:55, ভোর 4টা নয়। একইভাবে কার্নাভন হঠাৎ অসুস্থ হননি, তিনি বহু বছর ধরেই অসুস্থ ছিলেন। লন্ডনের শীত সহ্য করতে না পেরে তিনি মিশরে এসেছিলেন। তাছাড়া 1923 সালে পেনিসিলিন ছিল না, তাই সে সময় মশার কামড়ে এবং ইনফেকশন থেকে মৃত্যু হওয়াটা খুব স্বাভাবিক ছিল। যদি তুতেনখামুনের অভিশাপ সত্যি হয়, তাহলে প্রথমে কার মৃত্যু হওয়া উচিত ছিল? এমন তালিকায় 3 নম্বরে আছেন লেডি এভলিন, যিনি কার্নাভনের কন্যা। তিনি ছিলেন সমাধিতে প্রবেশকারী প্রথম ব্যক্তিদের মধ্যে একজন, কিন্তু তিনি 1980 সালে 78 বছর বয়সে মারা যান। 2 নম্বরে আছেন ডগলাস ডেরি, যিনি তুতেনখামুনের মমি খুলেছিলেন এবং ময়না তদন্ত করেছিলেন। তিনি 1961 সালে 87 বছর বয়সে মারা যান। যদি এই দুজনকে ভুলেও যাই, অভিশাপের প্রথম লক্ষ্য হওয়া উচিত গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হাওয়ার্ড কার্টার, যিনি সমাধিটি আবিষ্কার করেছিলেন। তিনি নিজে সেখানে গিয়েছিলেন এবং এটি খুলে তুতেনখামুনের মমি বের করে এনেছিলেন। তিনি সমাধি আবিষ্কারের 16 বছর পর 1939 সাল পর্যন্ত বেঁচেছিলেন। 64 বছর বয়সে তিনি ক্যান্সারে মারা যান। যতদিন তিনি জীবিত ছিলেন, তাকে অভিশপ্ত মানুষদের মৃত্যু সম্পর্কে জিজ্ঞাসা করা হতো। কার্টার সবসময় একই উত্তর দিতেন, আমি এখনও বেঁচে আছি।